বসো বসো। ওকে, আমরা আজকে কি শিখবো? টেন্স। টেন্স সম্পর্কে একটু আলোচনা করি। টেন্স দেখতে পাচ্ছ? তাহলে টেন্স শেখার পূর্বে আমাদেরকে কিছু জানতে হয়, তাই না? কি জানতে হয়? টেন্স শেখার পূর্বে আমাকে একটু ভার্ব সম্পর্কে জানতে হবে। কি সম্পর্কে জানতে হবে? ভার্ব সম্পর্কে। ভার্ব কত প্রকার? আমরা আলোচনা করেছিলাম ভার্ব দুই প্রকার। একটা হচ্ছে ফাইনাইট, আরেকটা নন ফাইনাইট। ফাইনাইট means সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট means অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, সমাপিকা ক্রিয়া বলতে কি বোঝো? সমাপিকা ক্রিয়া বলতে কি বোঝানো হয়? কি বোঝানো হয়? সমাপিকা ক্রিয়া means যে কাজটি সম্পূর্ণ হয়। ফাইনাইট ভার্বগুলো হচ্ছে যে ক্রিয়াটা সম্পূর্ণ হয় বা যে কাজ সম্পূর্ণ হয়। যেমন যেমন I eat rice। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? হ্যাঁ, দেখা যাচ্ছে। ফোনে দেখতেছি আমরা। আচ্ছা, ক্যামেরাতে দেখতে পাবে। হ্যাঁ, I eat rice। আমি ভাত খাই। ওকে, মানে কাজটা কি শেষ, এখানে কাজটি সম্পূর্ণ হয়েছে। কিন্তু যদি নন ফাইনাইটে আসা যায়, নন ফাইনাইট কি? যে কাজটি শেষ হয় না। নন ফাইনাইট দেখো, যে কাজটি শেষ হয় না সেটা হচ্ছে নন ফাইনাইট। যে কাজটি যে কাজটি শেষ দেখা যাচ্ছে, তাহলে যে কাজটি শেষ হয় না। যেমন ধরো, ভার্বের সঙ্গে যদি আইডি দিই, ইটিং রাইস, ভাত খেয়ে কাজটি শেষ হয়নি। মানে কি, ভাত খেয়ে আমি একটা কোনো একটা কাজে যাব বা কোনো একটা করতেছি, এরকম ক্ষেত্রে ভার্বটা কমপ্লিট হয়নি, মানে সেন্টেন্সটা এখনো কমপ্লিট হয়নি। সেই ক্ষেত্রে এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। মানে যে কাজটি শেষ হয় সেটা হচ্ছে ফাইনাইট ক্রিয়া, আর যে কাজটি শেষ হয় না সেটা হচ্ছে নন ফাইনাইট। ক্লিয়ার? আচ্ছা, ওকে। আচ্ছা, ফাইনাইট ভার্বটাতে আমরা দুই ধরনের ভার্ব শিখতে পারি। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর একটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্ব কাকে বলে? হ্যাঁ, অক্সিলারি ভার্ব কাকে বলে? সাহায্যকারী ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, যে ভার্ব অন্য কোনো ভার্বকে সাহায্য করবে। ঠিক আছে? তাহলে অক্সিলারি ভার্বটা হচ্ছে, অক্সিলারি ভার্ব এর সংজ্ঞাটা কি আসবে? যে ভার্ব অন্য কোনো ভার্বকে টেন্স গঠন
হয়েসেন্স হয়েসেন্স এবং মুড গঠনে সাহায্য করে। তাহলে সেটা হবে সাহায্যকারী ভার্ব। এখানে যেমন বলা হচ্ছে, আচ্ছা যেমন আই এম ডুইং দ্য ওয়ার্ক, কথা বলো না, আই এম ডুইং দ্য ওয়ার্ক মানে এই যে এম কি ভার্ব, এটা সাহায্যকারী ভার্ব। এই এম ভার্বটি ডু ভার্বকে কি করেছে, সাহায্য করে কি দিয়েছে, আইএনজি কি দিয়েছে, আইএনজি। তাহলে এই ভার্বটাকে বলা হয় সাহায্যকারী ভার্ব। আচ্ছা কথা একটু টুকে রাখতে পারো, হ্যাঁ হালকা একটু লিখে রাখতে পারো। তাহলে যে ভার্ব অন্য কোনো ভার্বকে টেন্স গঠন, ভয়েস সেন্স এবং মোড গঠনে সাহায্য করে। এটাতে ক্যামেরাতে দেখা যাচ্ছে কি, ক্যামেরাতে দেখে লিখতে পারবে, কিন্তু লিখতে পারবে অনেক বড় বড় দেখা যাচ্ছে, তাহলে তো লেখা যাওয়া যাবে। আচ্ছা ওকে, ঠিক আছে, ভিডিও তো পরে পার করে নিই। তাহলে এখানে যদি আমরা সেন্টেন্স একটা লিখি, যেমন আই হ্যাভ এ পেন, মানে এটা কি বলেছিলাম যে আমার একটা কলম আছে। তাহলে এখানে হ্যাভটা কি মেইন ভার্ব না সাহায্যকারী ভার্ব? হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব। কেন? এই ভার্বটা অন্য কোনো ভার্বকে আর সাহায্য করেনি। সাহায্য করেছে কি? সাহায্য করেনি। সো এটা হচ্ছে মেইন ভার্ব, এটা সাহায্যকারী ভার্ব নয়। তাহলে অক্সিলারি ভার্ব গুলো কি কি এখন দেখা যাক। অক্সিলারি ভার্ব গুলো হচ্ছে, প্রথমে হচ্ছে বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব গুলো হচ্ছে প্রেজেন্ট ফর্মে am, is, are, পাস্ট ফর্মে was অথবা were, পাস্ট পার্টিসিপল ফর্মে be, পাস্ট পার্টিসিপল ফর্মে ভার্বের কয়টি ফর্ম থাকে? আমরা তিনটি পড়ে আসছি, কিন্তু আমি বলবো চারটি। কয়টি ভার্বের ফর্ম থাকে? চারটি। একটা হচ্ছে বেস ফর্ম, একটা কি বেস ফর্ম, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ফর্ম হচ্ছে চারটা, আমরা জেনে আসছি তিনটা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে চারটা, তার সঙ্গে একটা ইনক্লুড হবে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। তাহলে বেস ফর্মটা কোনটা? বেস ফর্মটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মটা, অর্থাৎ বি এর জন্য শুধু বি আর হ্যাভ এর জন্য শুধু হ্যাভ। বাকি সকল ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মটাকেই বেস ফর্ম বলা হয়। আন্ডারস্ট্যান্ড? ওকে। হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব প্রেজেন্ট ফর্মে হ্যাভ অর হ্যাজ, পাস্ট ফর্মে পাস্ট ফর্মে হ্যাভ, পাস্ট পার্টিসিপল ফর্মেও ডু বা ডিফেক্টিভ, ডু বা ডিফেক্টিভ, প্রেজেন্ট ফর্মে ডু অর ডাস, পাস্ট ফর্মে ডিড, পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলো হয় না। সাহায্যকারী ভার্বে ডু বা ডিফেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব হয় না, সাহায্যকারী ভার্ব হয় না। আচ্ছা, মোডাল, মোডাল বা ডিফেক্টিভ, মোডাল অক্সিলারি গুলো, মোডাল অক্সিলারি গুলো প্রেজেন্ট ফর্মে ধরো ক্যান, পাস্ট ফর্মে কুড, এগুলোর কোনটারই পাস্ট পার্টিসিপল ফর্ম নাই। মোডাল ডু বা ডিফেক্টিভ এবং হচ্ছে মোডাল অক্সিলারি ভার্বগুলো কখনো পাস্ট পার্টিসিপল হয় না। ক্যান, কুড, উইল, উড, শ্যাল,
should, may, might। আবার ধরো যদি মাস্ট, মাস্টার আবার পাস্ট ফর্মও নেই এবং পাস্ট পার্টিসিপল ফর্মও নেই। আরো কিছু সাহায্যকারী ভার্ব, আরো কিছু মডাল সাহায্যকারী ভার্ব রয়েছে, আরো কিছু মডাল সাহায্যকারী ভার্ব রয়েছে। যেমন 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 তোমার হচ্ছে বি প্লাস টু। ওকে, কি কি? বি প্লাস টু, যেমন এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু। অর্থাৎ যদি বলা হয় যে এম টু, ওকে, দ্যাট মিন্স ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, etc. have plus টু, have plus টু। মডাল ভার্বগুলোর মধ্যে আর রয়েছে have plus টু। have টু কোনগুলো? have to, has to, ওকে, have to, has to, have to, etc. আবার ধরো be plus going plus টু, be plus going plus 2. That means am going to, is going to, are going to, was going to, were going to ইত্যাদি। তারপরে had better, had better, would rather, yes, would rather। That means আরো রয়েছে যেমন হচ্ছে need, আরো রয়েছে dear, D-A-R-E। তারপরে আধুনিক ব্যবহার have, ওকে। তারপরে হচ্ছে make বা get, get, make, shall ইত্যাদি, এগুলোকেও মডাল ভার্ব হিসাবে ধরা হয়ে থাকে। তাই এগুলো হচ্ছে সবগুলোকে কি বলা হচ্ছে? অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলো আরেকটা ভার্বকে কি করবে? সবসময় সাহায্য করবে। আমরা যে সেন্টেন্স লিখেছিলাম যেমন আই হ্যাভ এ পেন, এখানে হ্যাভটা কাউকে সাহায্য করেনি। কাউকে সাহায্য করেছে? কাউকে সাহায্য করেনি। যেহেতু কাউকে সাহায্য করেনি, এই ক্ষেত্রে এটা হচ্ছে মূল ভার্ব। হ্যাঁ, আর যদি এই ভার্বটা অন্য কোনো ভার্বকে সাহায্য করতো, যেমন ধরো যদি লিখতাম আই হ্যাভ ডান দা ওয়ার্ক, তার মানে এই হ্যাভটা ডু ভার্বকে সাহায্য করেছে। ডু ভার্বকে সাহায্য করে কি দিয়েছে? ডান করে দিয়েছে। ঠিক আছে? তো এটা তখন কি হবে? এটাকে তো বলা হবে সাহায্যকারী ভার্ব। এই সাহায্যকারী, প্লিজ সাইলেন্স। এই সাহায্যকারী ভার্ব কয়টা ছাড়া, অর্থাৎ এই অক্সিলারি ভার্বগুলো ছাড়া বাকি যতগুলো ভার্ব আছে সবগুলি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে কি? মূল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কোনগুলো? মূল ভার্ব। মূল ভার্বটা মূলত প্রিন্সিপাল ভার্ব হিসেবে ধরা হয়। আর যে ভার্বটা সাহায্য করে সেই ভার্বটাকে বলা হয় সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব। ওকে, আন্ডারস্ট্যান্ড? তাহলে আমাদেরকে টেন্স শেখার আগে ভার্বের কিছু অবস্থান বা রূপ আমাদেরকে জানা প্রয়োজন। এই ক্ষেত্রে টেন্সের পূর্ববর্তীতে আমরা ভার্ব সম্পর্কে একটু আলোচনা করতেছি। এরপরে নেক্সটে আমরা অবশ্যই টেন্স নিয়ে পড়তে গিয়ে আমাদের অনেক সুবিধা হবে। ওকে, এখন আসো নন ফাইনাইট। নন ফাইনাইটটা ভার্বটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে কাজগুলো সম্পূর্ণ হয় না। কোন সেন্টেন্সে, একটা সেন্টেন্সে কখনো দুটো ভার্ব থাকে না ফাইনাইট। অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকলে আরেকটা নন ফাইনাইট ভার্বের মধ্যে গণ্য করতে হয় বা নিতে হয়। সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে নন ফাইনাইট কত প্রকার, নন ফাইনাইট কয় প্রকার হয়ে থাকে? দুই প্রকার হয়ে থাকে। কি কি? একটা হচ্ছে পার্টিসিপল,
একটা কি পার্টিসিপল, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ। একটা কি পার্টিসিপল, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ। তবে এই পার্টিসিপল বা এই নন ফাইনাইট আরেকটা ভার্ব হিসাবে নির্ধারণ করা যেতে পারে, সেটা হচ্ছে জেরান। হ্যাঁ, জেরান। জেরান মিন্স আইএনজি, GERUN। জেরান মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে ভার্ব প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যেও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল যেটা আছে সেটাকেও তোমার ভার্ব প্লাস আইএনজির মধ্যে নেওয়া হয় বা ধরা হয় থাকে। তবে সেই ক্ষেত্রে এখানে একটু ডিফারেন্ট আলোচনা করলাম, বাইরে আসলাম। সেটা হচ্ছে নন ফাইনাইটের মধ্যে আরেকটা ভার্ব নেওয়া যায়, সেটা হচ্ছে জেরান। জেরানের ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে জেরান হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এটাই হচ্ছে জেরান। তবে এখানে দুই ধরনের জেরান পাওয়া যায়, একটা হচ্ছে বাই প্লাস জেরান, আরেকটা হচ্ছে উইদাউট প্লাস জেরান। উইদাউট প্লাস জেরান, এটা সম্পর্কে আমরা ডিটেইলস সুন্দরভাবে আলোচনা করব বা পড়ব কমপ্লিটলি ভাবে। তাহলে ভার্ব প্লাস আইএনজি কোন জায়গাতে ব্যবহার করা হয়, অর্থাৎ তারপরে বাই প্লাস জেরান, হাবদক বা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে বাই প্লাস জেরান, আর নাবদকের ক্ষেত্রে উইদাউট প্লাস জেরান। আমরা পরবর্তী ক্লাসে সুন্দরভাবে আলোচনা করে জেনে নেব। তার আগে আমরা এখানে আরেকটু পড়ি, সেটা হচ্ছে পার্টিসিপল এবং ইনফিনিটিভ সম্পর্কে। কি সম্পর্কে পড়বো আমরা একটু? পার্টিসিপল এবং ইনফিনিটিভ। পার্টিসিপল হচ্ছে তিন প্রকার। পার্টিসিপল কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে নট ফিউচার পারফেক্ট পার্টিসিপল। আমরা কি টেন্স করতেছি? আমরা কি টেন্স করতেছি? নো, আমরা কি পড়তেছি? নন ফাইনাইট। যেহেতু নন ফাইনাইট পড়তেছি সেক্ষেত্রে আর ফিউচার আসবে না, তাই না? যখন আমরা ফাইনাইট পড়বো, টেন্সে যখন আসবো, তখন আমাদের এটা আলোচনা করা হবে। ঠিক আছে? তাহলে ফাইনাইটটা মানেই কিন্তু টেন্স। ফাইনাইট মানেই টেন্স। ফাইনাইটের ভার্বগুলোই হচ্ছে টেন্স, আর টেন্স বহির্ভূত যে ভার্বগুলো সেগুলো হচ্ছে নন ফাইনাইট। আন্ডারস্ট্যান্ড? ওকে। তাহলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং তিনটা প্রকার ভিতরে রয়েছে, একটা প্রেজেন্ট, একটা পাস্ট এবং আরেকটা পারফেক্ট। নন ফাইনাইট বা ইনফিনিটিভ, নন ফাইনাইটের ইনফিনিটিভ তিনটা। ইনফিনিটিভ কয়টা? তিনটা। একটা হচ্ছে টু ইনফিনিটিভ, একটা হচ্ছে বিয়ার ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে স্পেশাল ইনফিনিটিভ। একটা টু ইনফিনিটিভ, একটা বিয়ার ইনফিনিটিভ, আরেকটা স্পেশাল ইনফিনিটিভ। আমরা যদি গ্রামাটিক্যালের মধ্যে এই ভার্ব কটা সম্পর্কে জানতে পারি, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট, আর টু ইনফিনিটিভ, বিয়ার ইনফিনিটিভ এবং স্পেশাল ইনফিনিটিভ, তাহলে আমাদের গ্রামাটিক্যালের নন ফাইনাইটের প্রায় সবগুলি শেষ হয়ে যাবে। সবগুলি সম্পর্কে আমাদের ধারণা হবে বা জানা হবে। আমরা টেন্সের বহির্ভূত কিন্তু ভার্ব অনেক থাকে। আমরা টেন্সের মধ্যে কয়টাই বা ভার্ব পেয়ে থাকি? শুধুমাত্র সামান্য কিছু ভার্ব আমরা টেন্সের মধ্যে পাই, বাকি সবগুলো কিন্তু নন ফাইনাইটের মধ্য থেকে আসে বা নন ফাইনাইটের মধ্য থেকে ব্যবহার করা হয় থাকে। তাহলে আমরা নন ফাইনাইটের ভার্বগুলো যদি ক্লিয়ার ভাবে জানতে পারি, তাহলে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ অনেক সুন্দর, ইজি বা অনেক আন্ডারস্ট্যান্ডিং ভালোভাবে হবে। যেহেতু ইংরেজি সবারই গুরুত্ব বেশি, ইংরেজি শুধুমাত্র সাধারণ কোন স্টুডেন্টের জন্য নয়, সবার জন্যই মূলত ইংরেজির গুরুত্বটা মোটামুটি বেশি। আর বিশেষ করে যারা টেকনিক্যাল এডুকেশন আছে তাদের জন্য আরো বেশি প্রয়োজন। কেন? কারণ তোমাদের যে টেকনিক্যাল সাইডটা কিন্তু ইংলিশেরই গুরুত্ব বেশি দেওয়ার কথা। অবশ্যই তোমাদের বইগুলো উচ্চ লেভেলগুলোতে, হায়ার লেভেলগুলোতে গিয়ে সবগুলোই ইংলিশে রিটেন থাকবে। পাশাপাশি তোমাদের যদি জব পেতে হয় বা যদি প্র্যাকটিক্যাল কোনো ক্লাসে যেতে হয়, প্র্যাকটিক্যাল যখন করতে যাও, সেই ক্ষেত্রে ইংরেজি জানলে তোমার গুরুত্বটা মোটামুটি বেশি হবে দেশে এবং দেশের বাইরে। কারণ যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করে তাদের চিন্তাধারা অবশ্যই একটু হাই লেভেলের থাকে, তাই না? তারা দেশের চাইতে বিদেশে বা বাহির দেশে কাজ করাটাই বেশি প্রিফার মনে করে। আর এই ক্ষেত্রে তোমার ইংরেজির গুরুত্বটা অনেক অনেক বেশি, যেটা তোমরা এখন এবং পরবর্তী লাইফে গিয়ে
জানতে পারবে বা বুঝতে পারবে। ওকে, আচ্ছা তাহলে এখন আসি টেন্সের উপরে, তাই না? তবে টেন্স শেখার আগে আরো একটা কথা, আরেকটু আগের কথা, সেটা হচ্ছে যদি বি ভার্ব থেকে থাকে, কোন টেন্সেতে কি ভার্ব? বি ভার্ব থাকে, তাহলে অবশ্যই কি বসে? ভার্ব প্লাস আইএনজি। অফকোর্স যদি হ্যাভ ভার্ব থাকে, টেন্স পূর্ববর্তী, হ্যাঁ, টেন্স পূর্ববর্তী শিক্ষার ক্ষেত্রে এইটুকু গঠন অবশ্যই মনে রাখতে হবে। হ্যাভ থাকলে ভার্ব এর পাস্ট পার্টিসিপল হয়, হ্যাঁ, অর্থাৎ যেটাকে বলা হয় ভিপিপি। ওকে, ভিপিপি মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রতিটা ভার্বের কয়টা ফর্ম আছে? চারটা। কি কি? বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে বি, যেমন ধরো আই উইল বি, I will be doing the work. তাহলে এই যে উইল আছে, উইলের পরে এখানে কি ফর্মটা আসছে? বি ফর্ম। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা অর্থাৎ বি ভার্বের যে বি ফর্মটা, এটা কিন্তু একটা ভার্বের একটা রূপ, একটা ফর্ম। বি একটা প্রেজেন্ট ফর্ম, আর হ্যাভ এর জন্য শুধু হ্যাভ। হ্যাভ এর জন্য কোনটা? শুধু হ্যাভটা। বি এর জন্য শুধু বি, আর হ্যাভ এর জন্য শুধু হ্যাভ। বাকি সবগুলোর প্রেজেন্ট ফর্মটা, বাকি সব ভার্বগুলোর প্রেজেন্ট ফর্মটাকে বলা হয় বেস ফর্ম। মনে থাকবে? আর বাকিগুলো আর তিনটা কি কি? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে ভার্বের তৃতীয় রূপ, বি3, যেটা সংক্ষেপে বলা হয়। আর যদি ডু অথবা মডাল, কোনগুলো? ডু অথবা মডাল থাকে, তাহলে ভার্বের বেস ফর্মটা হবে ভার্ব এর বেস ফর্ম। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটি। এটা টেন্স পূর্ববর্তী তোমাকে এই শিক্ষাটুকু জেনে রাখতে হবে, এতটুকু তোমাদের জানা মাস্ট বি থাকতে হবে। তারপরে আমরা টেন্সের মধ্যে আসবো। ওকে, তারপরে এখন টেন্সের মধ্যে আসলে আমরা জানি যে টেন্স কত প্রকার? তিন প্রকার। কি কি? Present, past, future. Yes, of course. টেন্স তিন প্রকার। একটা হচ্ছে Present, প্রেজেন্ট, past,